হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে। আমরা ইতিমধ্যেই পঞ্চম অধ্যায় শুরু করেছি। পঞ্চম অধ্যায়টির নাম তাড়িত চৌম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। আমরা আজকের লেকচারে এই অধ্যায় থেকে যে টপিকসগুলো আলোচনা করব সেগুলো হলো লেন্জের সূত্র ও শক্তির নিত্যতা সূত্র। 2 নম্বরে আমরা আলোচনা করব স্বকীয় আবেশ ও স্বকীয় আবেশ গুণাঙ্ক। তারপরে আমরা আলোচনা করব বৃত্তাকার কুণ্ডলীর স্বকীয় আবেশ এবং আমরা আলোচনা করব পারস্পরিক আবেশ ও পারস্পরিক আবেশ গুণাঙ্ক নিয়ে। তাহলে চলো ছাত্র বন্ধুরা, আমরা ধাপে ধাপে আমাদের এই আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের আজকের প্রথম টপিক লেন্জের সূত্র ও শক্তির নিত্যতা সূত্র। বিজ্ঞানী লেন্স আবিষ্ট তড়িৎচালক বল সম্পর্কে একটি সূত্র দিয়েছে যেটি লেন্জের সূত্র নামে পরিচিত। তাহলে চলো দেখি লেন্জের সূত্রটা কি। যে কোনো তাড়িত চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক বল বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্ট হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা প্রদান করে। আমি আবার বলছি, যে কোনো তাড়িত চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক বল বা দিক পরিবর্তী প্রবাহের দিক এমন হয় যে তা যে সৃষ্ট হওয়া মাত্রই তা যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা প্রদান করে বা বাধা দেয়। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আমরা বলতে পারি আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্ট হওয়ার কারণকেই বাধা দেয়। বলতে পারি আমরা কোনো আবিষ্ট তড়িৎচালক বল, যে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয় সেই আবিষ্ট তড়িৎচালক বলকেই সে সৃষ্টি হওয়ার কারণকে বাধা প্রদান করে। ঠিক আছে? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা আমরা এই দুটো চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এটা একটা দণ্ডচুম্বক এবং এটা আমাদের একটা বদ্ধ কুণ্ডলী। দেখো, আমরা যখন এই দণ্ডচুম্বককে যদি আমরা কুণ্ডলীর কাছে নিয়ে আসি তাহলে দেখব যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটা আমরা দেখতে পাবো গ্যালভানোমিটারের বিক্ষেপের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যখন আমরা একটা দণ্ডচুম্বককে যখন আমরা কোনো কুণ্ডলীর দিকে আনি তখন সে একদিকে বিক্ষেপ দেয়, এবং যখন আমরা দণ্ডচুম্বককে দূরে সরিয়ে নিয়ে যাই তখন আরেক দিকে বিক্ষেপ দেয়। আচ্ছা, বিক্ষেপের দ্বারা তো আমরা বুঝে নিলাম যে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন এই দিকের ব্যাপারটা কেন আসলো বা কি জন্য আসলো সেটাই আমরা এখন একটু ব্যাখ্যা করব। আর সেই ব্যাপারটাই আসলে লেন্জের সূত্র, অর্থাৎ যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে সেই তড়িৎচালক সৃষ্ট হওয়া মাত্রই সেই সৃষ্টি হওয়ার কারণকে বাধা দিবে। এখন কিভাবে দেখো, এখন এই দণ্ডচুম্বককে যখন আমরা কাছে নিয়ে আসছি তখন এর মধ্যে ফ্লাক্সের পরিবর্তনের কারণে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন কথা হলো আবিষ্ট তড়িৎচালক বল আমরা পেয়ে গেলাম, তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে এখানে আমরা একটা আবিষ্ট তড়িৎচালক বল পেয়ে যাচ্ছি। এখন এই কিভাবে বাধা সৃষ্টি করবে দেখো, আমরা যখন এটা চুম্বকের নর্থ পোল, এটা হচ্ছে নর্থ পোল। এখন বাধা সৃষ্টি হওয়ার জন্য কি হতে হবে, এই কুণ্ডলীতেও একটা নর্থ পোলের সৃষ্টি হতে হবে। আচ্ছা, তো নর্থ পোলের সৃষ্টি হলে কি হয়, কোনো একটা কুণ্ডলীতে নর্থ পোল সৃষ্টি হওয়ার অর্থ কি? আমরা এর আগের অধ্যায়ে দেখেছি, কুণ্ডলী অধ্যায়ে পড়তে গিয়ে আমরা দেখেছি যে কোনো চতুর্থ অধ্যায় পড়তে গিয়ে আমরা দেখেছি যে কোনো কুণ্ডলীতে নর্থ
পোল সৃষ্টি হওয়ার অর্থ হলো এই কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। অর্থাৎ এন্টি ক্লকওয়াইজে এখানে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে এবং সেই চৌম্বক ক্ষেত্র এই দণ্ডচুম্বকের এই নট মেরুকে বাধা প্রদান করবে এবং এই যে একে আনতে গিয়ে এই দণ্ডচুম্বককে এই কুণ্ডলীর কাছে আনতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হবে, কিছুটা রিপালসিভ ফোর্সের সৃষ্টি হবে, বা এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে রিপালসিভ ফোর্সের বিরুদ্ধে কাজ করতে হবে, ঠিক আছে। আবার ধরো যদি আমরা এখানে যাই, অর্থাৎ দণ্ডচুম্বককে আমরা যদি দূরে সরিয়ে নিয়ে যাই, এই দণ্ডচুম্বককে যদি আমরা দূরে সরিয়ে নিয়ে যাই, তাহলে এখানে কি সৃষ্টি হচ্ছে দেখো, দূরে সরিয়ে নিয়ে গেলেও এখানে ফ্লাক্সের পরিবর্তনের কারণে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। এখন এই আবিষ্ট তড়িৎচালক বলকে কি করতে হবে, বাধা দিতে হবে। আচ্ছা, এখন কিভাবে আমরা বাধা দিব? এখানে যেহেতু নর্থ পোল, এখানে অবশ্যই তার একটা বিপরীত মেরুর মতো কাজ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের যেহেতু দূরে সরিয়ে নিয়ে যাব, আমরা নিয়ে যাব দূরে সরিয়ে, কিন্তু সেই দূরে সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও এখানে একটা বাধার সৃষ্টি করতে হবে। তাহলে দূরে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করার অর্থ কি? এখানে আমাদের একটা এমন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে হবে যাতে এই দণ্ডচুম্বককে সে আকর্ষণ করে রাখতে চায়। আচ্ছা, তাহলে যেহেতু এটা চুম্বকের নর্থ পোল, তাহলে এখানে আকর্ষণ করে রাখতে চাওয়ার জন্য কি তৈরি করতে হবে? একটা বিপরীত মেরু তৈরি করতে হবে। তাহলে এখানে একটা বিপরীত মেরু তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে বিপরীত মেরু তৈরি করার অর্থ হলো গিয়ে এই কুণ্ডলীতে একটা সাউথ পোলের সৃষ্টি করতে হবে। আর সাউথ পোলের সৃষ্টি হয় কিভাবে? সাউথ পোলের সৃষ্টি হয় হচ্ছে সাধারণত ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহিত হলে, কুণ্ডলীর মধ্য দিয়ে যদি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই কুণ্ডলীতে একটা সাউথ পোলের সৃষ্টি হয়। এখন দেখো, সাউথ পোলের কারণে এই নর্থ পোলটা আকর্ষিত হবে, কিন্তু আমরা এখন এটাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা এখানে একটা কাজের সৃষ্টি হবে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ বাধা দেওয়ার জন্য এখানে একটা কাজ সম্পূর্ণ করতে হবে। তো এই বিষয়টাই হলো গিয়ে আমাদের লেন্জের সূত্র। আমি আবারও বিবৃতি করছি, লেন্জের সূত্র পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো তাড়িতচৌম্বক আবেশের বেলায় যে আবিষ্ট তড়িৎচালক বল বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। দেখো এখানে আবার দেখো, এখানে নর্থ পোল সৃষ্টি হয়েছে, এখানে নর্থ পোল সৃষ্টি হয়েছে, তাহলে একে নিয়ে একে যদি আমরা কাছে নিয়ে আসতে চাই, তাহলে এখানে একটা রিপালসিভ ফোর্সের সৃষ্টি হবে। এখন সেই রিপালসিভ ফোর্সের বিরুদ্ধেই আমাদেরকে কাজ করতে হচ্ছে, অর্থাৎ এই যে বাধা সৃষ্টি করছে, ঠিক আছে। আবার এখানে আমরা যদি দূরে সরিয়ে নিয়ে যেতে চাই, এখানে বিপরীত মেরু আকর্ষণ করে রাখবে, অর্থাৎ দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে বাধা সৃষ্টি করবে, ঠিক আছে। তাহলে মোটামুটি বোঝা গেল। এখন আমাদের এই অংশেরই দ্বিতীয় অংশ, শক্তির নিত্যতা সূত্র। আমরা জানি যে শক্তি সৃষ্টি করা যায় না, শক্তি বিনাশও করা যায় না, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। কিন্তু আপেক্ষিকভাবে এখান থেকে দেখতে গেলে, এই ধরনের এক্সপেরিমেন্ট দেখতে গেলে দেখা যায় যে আমরা কোনো কুণ্ডলীর ভেতরে চুম্বক ধরছি, সেই চুম্বকের কারণে আমরা একটা তো আবিষ্ট তড়িৎচালক বল পাচ্ছি। তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এখানে কি তাহলে এমনি তড়িৎ শক্তি পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা তো আবার জানি যে শক্তির সৃষ্টি করা যায় না, শক্তির ধ্বংস করা যায় না। তাহলে কি হবে বিষয়টা? তাহলে বিষয়টা এইখানেই রয়েছে, এই চিত্রের মধ্যেই রয়েছে। দেখো এখানে আসলে আমরা এমনি কিন্তু তড়িৎ শক্তিটা পাচ্ছি না। এখানে কিন্তু এই চুম্বকটা, দণ্ডচুম্বকটা এই কুণ্ডলীর কাছাকাছি আনার সাথে সাথে এই কুণ্ডলীতে একটা নর্থ পোলের সৃষ্টি হবে। এখন নর্থ পোলকে বিকর্ষণ করার চেষ্টা করবে।
এখন এই বিকর্ষণ করার চেষ্টা করলো, আমরা যদি আরো কাছে আনতে যাই, এখানে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে একটা কাজ করতে হবে। অর্থাৎ এখান থেকে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমরা যে কাজ করব, সেই কাজই আমাদের তড়িৎ শক্তি প্রদান করবে। ঠিক আছে, আবার এই চিত্রের বেলায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটাকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এখানে যে সাউথ পোলের সৃষ্টি হয়েছে, সেই সাউথ পোল নর্থ পোলকে আকর্ষিত করে রাখতে চেষ্টা করবে। এখন এই আকর্ষণ বলের বিরুদ্ধে আমাদের একটা কাজ সম্পন্ন হবে এবং তার ফলেই আমরা এখানে একটা তড়িৎ শক্তি পেয়ে যাব। ঠিক আছে, তড়িৎ শক্তি পেয়ে যাচ্ছি সেই কাজের, সেই বলের বিরুদ্ধে কাজ করার জন্য। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, এই ক্ষেত্রে এই যে আমরা জোরপূর্বক আমরা ফোর্স প্রয়োগ করে এটাকে কুণ্ডলীর কাছে নিয়ে আসছি বা ফোর্স প্রয়োগ করে কুণ্ডলী থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এখানে একটা মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তির সৃষ্টি হচ্ছে। এই যান্ত্রিক শক্তির কারণেই কিন্তু আমরা এই তড়িৎ শক্তি পেয়ে যাচ্ছি। আমি আবার বলছি, এখানে বলের বিরুদ্ধে কাজ করার জন্য একটা যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে এবং এই যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হচ্ছে। সেই যান্ত্রিক শক্তিটাই পরবর্তীতে কুণ্ডলীতে তড়িৎ শক্তির রূপে বহিঃপ্রকাশ হচ্ছে। অর্থাৎ এই ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পেলাম যে এখানেও শক্তির নিত্যতা সূত্র পালিত হচ্ছে, কারণ এখানে আমরা কোনো শক্তির সৃষ্টি বা ধ্বংস করছি না, আমরা এই যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তির রূপে ফেরত পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ লেন্জের সূত্র যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। তাহলে এই ছিল আমাদের এই টপিকস। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী টপিকসে। আমাদের পরবর্তী টপিকসের নাম পারস্পরিক আবেশ ও আমাদের পরবর্তী টপিকসের নাম হচ্ছে স্বকীয় আবেশ এবং স্বকীয় আবেশ গুণাঙ্ক। আমাদের এবারের টপিকস স্বকীয় আবেশ ও স্বকীয় আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, স্বকীয় আবেশ গুণাঙ্ক কিভাবে সৃষ্টি হয় সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। তার আগে আবারও একটু আগের টপিকসের কথা মনে করিয়ে দিচ্ছি সংক্ষেপে। আগের টপিকসটা ছিল আমাদের লেন্জের সূত্র এবং সেখানে যে বিষয়টি ছিল সেটা হচ্ছে আবেষ্ট তড়িৎচালক বল সৃষ্টির কারণকে বাধা দেয়। আবেষ্ট তড়িৎচালক বল সৃষ্টির কারণকে বাধা দেয়। কিভাবে হচ্ছে সেটা একটু একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। ঠিক আছে, তো এক ব্যক্তি ল্যাবরেটরিতে কাজ করছে এরকম একটা কুণ্ডলী নিয়ে। আচ্ছা, এখন এই কুণ্ডলীতে চাবি যদি আমরা ওপেন করি, তাহলে বা এখানকার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি ট্যাপিং কি, তোমাদের ল্যাবে দেখেছো ট্যাপিং কিটা আমরা কি করি, বন্ধ করি। ট্যাপিং কি না, ইয়ার কিটা, ট্যাপিং কি আমরা চেপে ধরি। ট্যাপিং কি ইউজ করতে পারি, যে কোনো একটা কি আমরা ব্যবহার করতে পারি। তাহলে ওই কিটাকে সংযুক্ত করলে এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহিত হয়ে সেই প্রবাহিত তড়িৎ যখন এই কুণ্ডলীর এখানে আসবে, সেই কুণ্ডলীতে একটা কুণ্ডলীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে তথা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, তাহলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন পাওয়ার পরে এখানে এসে সাধারণত অন্যান্য যে ধরনের সার্কিট আমরা দেখেছি সেই ক্ষেত্রে রোধ থাকলে বা ক্যাপাসিটর থাকলে আমরা এখানে যে কারেন্ট পাই এখানেও সেই কারেন্টটা পেয়ে গেছি। কিন্তু আমরা যদি এই আবেশক ব্যবহার করি, এই ধরনের কুণ্ডলীকে আবেশক বলা হয়, আমরা যদি আবেশক ব্যবহার করি তাহলে এখানে যে প্রবলেমটা হচ্ছে যে আমরা আই তড়িৎ প্রবাহিত করলে এখানে আমরা শুরুতেই অ্যাম্পিয়ার দিয়ে মেজারমেন্ট করলে আই তড়িৎ প্রবাহ পাবো না, কিছুক্ষণ পরে পাবো। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে এখানে আমরা আই তড়িৎ প্রবাহ কেন পাবো না, বা আমরা এখানে শুরুতে I1 তড়িৎ প্রবাহ পাবো। কেন I1 তড়িৎ প্রবাহ পাবো? এখানে দেখো, এখানে যে ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, সেই ম্যাগনেটিক ফ্লাক্সগুলো করছে কি, আবিষ্ট হওয়ার সাথে সাথেই এই ম্যাগনেটিক ফ্লাক্সগুলো মাধ্যমে তড়িৎচালক বল
এখানে এই তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার সাথে সাথেই লেন্জের সূত্র অনুযায়ী সে কি করছে, সেটা সৃষ্টি হওয়ার কারণকে বাধা দিচ্ছে। ফলে প্রাথমিক অবস্থায় আমরা শুরুতেই এই আয়টাকে ফিরে পাবো না, আমরা কিছুক্ষণ পরে এই আয়টাকে ফিরে পাবো। ঠিক আছে, অর্থাৎ কিছুক্ষণ পরে I1 ইকুয়াল টু আই হবে। আবার ধরো যে এই পরীক্ষা পাওয়ার পরে তোমার মনে সন্দেহ হলো, ওই ব্যক্তির মনে সন্দেহ হলো, সে তখন করলো কি, কিটা বন্ধ করে দিল। কিটা বন্ধ করে দেওয়ার পরে পরপরই তো আই এর মান 0 হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাবে যে কিটা বন্ধ করে রাখার পরপরই আই এর মানটা 0 হয়নি। কেন হয়নি? কারণ সে কি করবে, আবার এই আই এর মান যখন সে 0 হতে যাবে তখন এই আবিষ্ট তড়িৎচালক বল বা এখানে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেই চৌম্বক ক্ষেত্র এই কিছুটা তড়িৎচালক বল সে বা কিছুটা তড়িৎ প্রবাহ সে ধরে রাখবে। এই জন্য আমরা শুরুতেই চাবিটা বন্ধ করার পরপরই এটার মান 0 পাবো না, আমরা কিছুক্ষণ পরে এর মানটা 0 পাবো। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে লেন্জের সূত্রটা আমরা পেয়ে গেলাম। এবং লেন্জের সূত্রের সাহায্যে এই যে বিষয়টা হচ্ছে একটা মাত্র কুণ্ডলীতে, এই বিষয়টাই আসলে স্বকীয় আবেশ। ঠিক আছে, তাহলে এখন এই স্বকীয় আবেশের ডেফিনেশনটা আমরা একটু শিখে ফেলি। তাহলে স্বকীয় আবেশের ডেফিনেশনটা কি? একটি মাত্র কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে অথবা চৌম্বক ক্ষেত্রে কুণ্ডলীর গতির ফলে কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। ঠিক আছে, আমি আবারও বলছি, একটি মাত্র কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে অথবা চৌম্বক ক্ষেত্রে কুণ্ডলীর গতির ফলে কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের জন্য যে তাড়িত চৌম্বক আবেশ ঘটে তাকে বলা হয় স্বকীয় আবেশ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই স্বকীয় আবেশটা মেজারমেন্ট করব। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে ফেলি, চিত্রটা থাক। দেখো, আমরা জানি যে পরিমাণ তড়িৎ প্রবাহ দিব সেই পরিমাণে আমরা চৌম্বক ফ্লাক্স পাবো, আমরা শুরু থেকেই দেখেছি। তাহলে যে ফ্লাক্স আমরা পাচ্ছি সেই ফ্লাক্সটা হবে প্রপোর্শনাল টু আই। এখন এই ফ্লাক্সের পরিমাণটা নির্ভর করছে পাক সংখ্যার উপরে। পাক সংখ্যা যত বেশি হবে ফ্লাক্সের মান তত বেশি হবে। আচ্ছা, তাহলে আমরা যদি n সংখ্যক পাক নেই, ধরি এই কুণ্ডলীর পাক সংখ্যা n, তাহলে আমরা পেয়ে যাব n phi is proportional to i। আচ্ছা, এখন আমরা প্রপোর্শনালিটি উঠায়ে দিয়ে যদি একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, তাহলে আমরা পেয়ে যাই এখানে যে l একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম, সেই কনস্ট্যান্টটাকেই বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, এই l কেই আমরা বলি স্বকীয় আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এখন দেখো এই এলটাকে আমরা বলছি স্বকীয় আবেশ গুণাঙ্ক। এখন এই এলটা আমরা কিভাবে পেতে পারি, খেয়াল করে দেখো। এখন এই l ইকুয়াল টু n phi বাই i, আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, অর্থাৎ কোন কুণ্ডলীর পাক সংখ্যা, ফ্লাক্সের পরিমাণ এবং ওই বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান জেনে আমরা ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন এই স্বকীয় আবেশ গুণাঙ্কের সাথে তড়িৎচালক বলের একটা ব্যাপার রয়েছে, কারণ এখানে যে পরিমাণ তড়িৎ প্রবাহ দিচ্ছি সেই তড়িৎ প্রবাহের কারণে মানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণে ওখানে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। তার মানে এখানে এর সাথে তড়িৎ
তড়িৎচালক বলের একটা সম্পর্ক রয়েছে। এখন আমরা সেই সম্পর্ক সূচক সমীকরণটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা কি পেলাম, n phi equal to l I। এখন আমরা জানি ফ্লাক্সের পরিবর্তনের হারকে ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা যেটা পাবো সেটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল ওই কুণ্ডলীর ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। ঠিক আছে, অর্থাৎ আমরা পেয়েছি E equal to minus d phi by dt, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল ওই কুণ্ডলীর ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক ছিল। আমরা সমানুপাতিকের মান 1 পেয়েছিলাম, অর্থাৎ সমান বলতে পারি এই ক্ষেত্রে। এখন দেখো আমরা যদি ফাই এর জায়গায় এল আই বসিয়ে দিই তাহলে দেখো কি দাঁড়ায় সমীকরণটা, E equal to minus d by dt, ফাই এর জায়গায় এল আই। ওকে, তাহলে দেখতে পাচ্ছি এল যেহেতু একটা কনস্ট্যান্ট তাই এল সামনে চলে আসলো ডি আই বাই ডিটি। এখন যদি আমরা n সংখ্যক পাকের কুণ্ডলী নিয়ে কাজ করি তাহলে এই তড়িৎচালক বলের পরিবর্তনটা লিখব মাইনাস এন এল ডি আই বাই ডিটি, অর্থাৎ এটাও আমাদের একটি ফর্মুলা। অর্থাৎ কোনো স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করে আমরা তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বলের মানটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখনো কিন্তু আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্কের ডেফিনেশন কিন্তু এখনো আসে নাই। তাহলে আমরা এখন স্বকীয় আবেশ গুণাঙ্কের ডেফিনেশনটা একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো ইকুয়েশনটা কি পেলাম, E equal to minus NL DI by DT। আচ্ছা চিন্তা করো এক পাকের জন্য, চিন্তা করো n তো পাক সংখ্যা, আমরা nটাকে বাদ দিলাম ডেফিনেশন থেকে বা মাইনাসটাকেও বাদ দিলাম, আমরা স্বকীয় আবেশ গুণাঙ্কের ডেফিনেশন আনতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, L equal to E divided by DI by DT। এখানে ইটা হচ্ছে ভোল্ট, ইটা হচ্ছে তড়িৎচালক বল, আর DI বাই DT হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার। তাহলে এই ডেফিনেশনটা আমরা কিভাবে দিতে পারি, কোন কুণ্ডলীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ, কোন কুণ্ডলীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ একক হারে পরিবর্তিত হলে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে আমরা বলতে পারি স্বকীয় আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, আমি আবারও বলছি, দেখো এখানটাতে আমরা কি পেয়েছি, তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার। তাহলে এবার আমরা একটা কুণ্ডলী নিয়েই কাজ করছি, তাহলে এই স্বকীয় আবেশ গুণাঙ্কের ডেফিনেশনে বলতে পারি কোন কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের একক পরিবর্তনের দরুন ওই বর্তনীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। আমি আবারও বলছি, যদি এটার মান 1 হয় তাহলে আমরা কি পাই, L equal to E, আর DI by DT এর মান 1 হওয়ার অর্থ কি, পরিবর্তনের হার, তড়িৎ প্রবাহের পরিবর্তনের হারটা 1 হওয়া, একক হওয়া। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কোন কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার একক তড়িৎ প্রবাহের পরিবর্তনের, একক তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ড, একক কোন বর্তনীতে বা কোন কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ একক হারে পরিবর্তিত হলে ওই কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে তাকে আমরা বলতে পারি স্বকীয় আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা এখন দেখো স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে, একক নিয়ে আমরা কাজ করি, একক। এখন স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি, হেনরি যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে হেনরি কাকে বলে,
1 হেনরি কাকে বলে? আচ্ছা, এখন দেখো আমরা আবার ওই সমীকরণটাতে যাই। L ইকুয়াল টু ই ডি আই বাই ডি টি। তাহলে এখানে তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট, এখানে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর এখানে দেখো সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এর আরো একটি একক আমরা পাই, আগে এককগুলো একটু বিশ্লেষণ করে নিই। তাহলে এর আরো একটি একক আমরা পাই কি, সেটা কি ভি পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড, ভি পার অ্যাম্পিয়ার সেকেন্ড, এটা আরো একটি একক। হেনরি একটা একক, ভোল্ট পার অ্যাম্পিয়ার সেকেন্ড আরো একটি একক। আবার দেখো এল ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম, ফাই বাই আই। তাহলে দেখো ফাই চৌম্বক ফ্লাক্সের একক আমরা কি পেয়েছি, ওয়েবার। ওকে, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তাহলে এর আরো একটা একক আমরা পাই ওয়েবার পার অ্যাম্পিয়ার। এই তিনটা একক খুব ভালো করে মাথায় রাখবা। তাহলে সক্রিয় আবেশ গুণাঙ্ক বা যে কোনো আবেশ গুণাঙ্করই একক হচ্ছে হেনরি বা ভোল্ট পার অ্যাম্পিয়ার সেকেন্ড অথবা ওয়েবার পার অ্যাম্পিয়ার। তিনটা এককই মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। আচ্ছা, এখন আসো আমরা হেনরি এর ডেফিনেশনে যাই। ঠিক আছে, তাহলে কোন কুণ্ডলীর তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হারে পরিবর্তিত হলে, দেখো কোন কুণ্ডলীর তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হারে পরিবর্তিত হলে ওই কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়। তাহলে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ককে 1 হেনরি বলা হয়। ঠিক আছে, তাহলে এই ডেফিনিশনগুলো তোমরা ভালো করে শিখবে। তাহলে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী টপিকস। সেই টপিকসের নাম বৃত্তাকার কুণ্ডলীতে স্বকীয় আবেশ নির্ণয়। তাহলে এখন আমরা আলোচনা করব বৃত্তাকার কুণ্ডলীতে স্বকীয় আবেশ গুণাঙ্ক নিয়ে। তাহলে তোমরা চিত্রে একটা দেখতে পাচ্ছ, একটা এক পাকের বৃত্তাকার কুণ্ডলী। সেই বৃত্তাকার কুণ্ডলীতে এন্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ r। তাহলে এই ক্ষেত্রে এই বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের মান কি হবে, B equal to mu naught I by twice R। ওকে, আচ্ছা, এখন এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে বা চৌম্বক ক্ষেত্রের যে সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এই বৃত্তাকার কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের মান পাবো। তাহলে এই বৃত্তাকার কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের মান phi equal to b a। ওকে, আচ্ছা, এখন b এর মান যদি আমরা বসিয়ে দিই mu naught I by twice r into a, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো mu naught I by twice r into, যেহেতু ব্যাসার্ধ r, ক্যাপিটাল R নিয়েছি, তাই এর ক্ষেত্রফল, বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল পাই r স্কয়ার। এখন যদি আমরা r এবং r কেটে দেই তাহলে পেয়ে যাই mu naught I পাই ইনটু r ডিভাইডেড বাই 2। এটা হলো একটা পাকের জন্য, কিন্তু আমরা যদি এখানে n সংখ্যক পাক নিয়ে কাজ করি তাহলে সেই ক্ষেত্রে কুণ্ডলীর টোটাল ফ্লাক্স কত হবে? আচ্ছা, তাহলে কুণ্ডলীর টোটাল ফ্লাক্স হবে phi total equal to mu naught n I pi r divided by 2। তাহলে আমরা এই ক্ষেত্রে ফার্স্টে একটা কুণ্ডলীর জন্য ফ্লাক্সের পরিমাণটা নির্ণয় করলাম,
সেই ফ্লাক্সের সেখানে আমরা যদি n সংখ্যক কুণ্ডলী নিয়ে কাজ করি তাহলে সেই n সংখ্যক কুণ্ডলীর জন্য ফ্লাক্সের টোটাল মান হবে মিউ নট n I পাই r বাই 2। ওকে, আচ্ছা এখন দেখো স্বকীয় আবেশ গুণাঙ্ক তাহলে কত হবে। স্বকীয় আবেশ গুণাঙ্কের ফর্মুলা থেকে আমরা পাই L ইকুয়াল টু, আমরা দেখেছি n phi ইকুয়াল টু L I, সো L ইকুয়াল টু n phi, এখানে phi মানে phi টোটাল ডিভাইডেড বাই I। ওকে, আচ্ছা তাহলে এখন phi টোটালের মান যদি আমরা বসিয়ে দিই মিউ নট n I পাই r ইনটু 2, তাহলে এখানে I এবং I কাটা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মিউ নট n স্কয়ার পাই r বাই 2, অর্থাৎ এই হলো গিয়ে আমাদের কোনো একটি বৃত্তাকার কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্কের মান, অর্থাৎ মিউ বলতে আমরা এখানে চৌম্বক প্রবেশতা ইনটু n স্কয়ার অর্থাৎ পাক সংখ্যার বর্গ পাই এবং ওই কুণ্ডলীর ব্যাসার্ধ জেনে আমরা কোনো একটি বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে তার স্বকীয় আবেশ গুণাঙ্কের মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের বৃত্তাকার কুণ্ডলীতে স্বকীয় আবেশ গুণাঙ্কের টপিকস। এরপরে আমরা চলে যাব পারস্পরিক আবেশ গুণাঙ্ক এবং পারস্পরিক আবেশ এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক অংশে। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব পারস্পরিক আবেশ ও পারস্পরিক আবেশ গুণাঙ্ক নিয়ে। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, যে চিত্রে দুইটি কুণ্ডলী উপস্থিত আছে। আচ্ছা, এই ক্ষেত্রে যে বিষয়টা পাবো, দুইটি কুণ্ডলী খুব কাছাকাছি অবস্থিত। আমরা যদি এখন এই কুণ্ডলীতে চাবি যদি আমরা ওপেন করি তাহলে এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ শুরু হবে। এখন তড়িৎ প্রবাহ শুরু হলে এইখানে যে কয়েল রয়েছে বা কুণ্ডলী রয়েছে সেই কুণ্ডলীতে ফ্লাক্সের সৃষ্টি হবে। ঠিক আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহের কারণে তার চারপাশে একটা ফ্লাক্সের সৃষ্টি হয়, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়া মানে ওখানে একটা চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হওয়া, তার মানে এখানে আয় তড়িৎ প্রবাহিত হয়ে এই কুণ্ডলীতে একটা চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হবে এবং সেই চৌম্বক ফ্লাক্সটা যেহেতু এই দুইটা কুণ্ডলী খুবই পাশাপাশি, খুবই কাছাকাছি, তাই এই ফ্লাক্সের কারণে আমরা দ্বিতীয় যে কুণ্ডলী সেই কুণ্ডলীতে এই গ্যালভানোমিটারের সাহায্যে একটি তড়িৎ প্রবাহের উপস্থিতি পাবো, অর্থাৎ এখানে একটা আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এই যে ঘটনা, এই বিষয়টাই আসলে আমরা একটা কুণ্ডলীতে তো কারেন্ট ফ্লো দিচ্ছি বা তড়িৎ প্রবাহিত করছি, কিন্তু আরেকটা কুণ্ডলীতে আমরা তড়িৎ প্রবাহটা পেয়ে যাচ্ছি। এই বিষয়টাই আসলে পারস্পরিক আবেশ। এখানে আমরা যে দুটো কয়েল ব্যবহার করেছি, সেই দুটো কয়েলের ক্ষেত্রে যেই কয়েলে আমরা তড়িৎ প্রবাহিত করি এটাকে বলা হয় প্রাইমারি বা মুখ্য কুণ্ডলী, আর যেখানে আমরা যে কুণ্ডলীতে আবেশ প্রক্রিয়ায় তড়িৎচালক বল আবিষ্ট হয় সেই কুণ্ডলীকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। ঠিক আছে, তাহলে এখন পারস্পরিক আবেশের ডেফিনেশনটা কি হচ্ছে? কোনো একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন করলে এর নিকটবর্তী অন্য কুণ্ডলীতে তড়িৎ চৌম্বকীয় আবেশ সৃষ্টি হয়, অর্থাৎ তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই ঘটনাকেই বলা হয় পারস্পরিক আবেশ। ঠিক আছে, তাহলে আমরা এখন পারস্পরিক আবেশটা
এর পরিমাণটা কিভাবে নির্ণয় করতে পারি বা পারস্পরিক আবেশের সাথে তড়িৎচালক বলের কি সম্পর্ক সেই বিষয়গুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করি। দেখো, আগের মতোই আমরা জানি যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেই পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হবে। তাহলে উৎপন্ন ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু I। কুণ্ডলীর পাক সংখ্যা n এর উপরে নির্ভর করে ফ্লাক্সের পরিমাণ। পাক সংখ্যা বৃদ্ধি পেলে ফ্লাক্সের মানটা বাড়বে। তাহলে n সংখ্যক পাকের জন্য আমরা লিখতে পারি n phi is proportional to I। তাহলে আমরা লিখতে পারি প্রপোর্শনাল উঠিয়ে দিয়ে আমরা একটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট নিয়ে আসি। সেই কনস্ট্যান্টটা হচ্ছে m I। এখানে আমরা যে কনস্ট্যান্টটা পেলাম m, এটাকেই বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এখানকার এই এমটাই হলো কি আমাদের পারস্পরিক আবেশ গুণাঙ্ক বা মিউচুয়াল ইন্ডাকশন। আগে আমরা যেটা পড়েছি সেটা সেলফ ইন্ডাকশন আর এটা মিউচুয়াল ইন্ডাকশন। ওকে, এখন দেখো এখান থেকেও আমরা মিউচুয়াল ইন্ডাকশন বা পারস্পরিক আবেশ নির্ণয়ের গুণাঙ্কের নির্ণয়ের একটা ফর্মুলা পেয়ে যাই। ঠিক আছে, সেটা হচ্ছে m equal to n phi by I। আমরা এই ফর্মুলা প্রয়োগ করে কোনো একটি কুণ্ডলের ক্ষেত্রে মিউচুয়াল ইন্ডাকশন কোএফিসিয়েন্ট বা পারস্পরিক আবেশ গুণাঙ্ক ক্যালকুলেট করতে পারি সহজে। এখন আমরা আরেকটা রিলেশন দেখব। কার সাথে রিলেশন দেখব? ওই যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, সেই আবিষ্ট তড়িৎচালক বলের সাথে m তথা পারস্পরিক আবেশ গুণাঙ্কের একটা সম্পর্ক আছে, সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। এখন দেখো, আমরা লিখতে পারি E equal to minus d phi by dt। এটা আমরা জানি ফ্যারাডের আবেশের দ্বিতীয় সূত্র থেকে। আচ্ছা, তাহলে এখন এখানে n phi এর জায়গায় যেহেতু আমাদের n সংখ্যক পাক, তাহলে n phi লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখো E equal to minus n phi, একটু আগে আমরা কি পেয়েছিলাম? n phi equal to mi। ওকে, তাহলে সেই mi নিয়ে চলে আসি। যেহেতু m একটা কনস্ট্যান্ট, তাই সে সামনে চলে আসবে ডিফারেন্সিয়েট করলে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি di by dt। দেখো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি E equal to minus m di by dt। এই হলো গিয়ে আমাদের পারস্পরিক আবেশ গুণাঙ্কের সাথে আবিষ্ট তড়িৎচালক বলের সম্পর্ক। বা আমরা এভাবে বলতে পারি, আমরা পারস্পরিক আবেশের এই মানের সাহায্যে ওই সেকেন্ডারি কয়েলে যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে তার মানটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে এই m এর ডেফিনেশনটা দেওয়ার জন্য আমরা এটাকে আরেকটু সাজিয়ে লিখি। m equal to E di by dt। তাহলে এই ক্ষেত্রে এই কারেন্টের পরিবর্তনটা কোথায় হচ্ছে? মুখ্য কুণ্ডলীতে। আর তড়িৎচালক বলটা কোথায় আবিষ্ট হচ্ছে? গৌণ কুণ্ডলীতে। ঠিক আছে, তাহলে এবার একটু বুঝিয়ে বলতে হবে। কোন মুখ্য কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহের পরিবর্তনের জন্য গৌণ কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা, আমি আবার বলছি, মুখ্য কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহের পরিবর্তনের জন্য গৌণ কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এই ক্ষেত্রে পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি। যাকে আমরা ক্যাপিটাল H দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা। ঠিক আছে,
পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব দিক পরিবর্তী প্রবাহ কিভাবে সৃষ্টি হচ্ছে এই বিষয়টি নিয়ে, এবং দিক পরিবর্তী প্রবাহের মাধ্যমে আমরা কোনো একটি প্রবাহীর বা তড়িৎচালক বলের শীর্ষমান এবং যে কোনো মানের একটা সম্পর্ক তৈরি করতে পারবো। এই বিষয়গুলো নিয়েই আমরা ট্রান্সফর্মার নিয়েও কিছুটা আলোচনা করব। তো এই টপিকসগুলো নিয়েই হবে আমাদের নেক্সট ক্লাস, ঠিক আছে? তাহলে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।